গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 13ই আগস্ট, মঙ্গলবার। আমিও ঠিক আছি, তবে তোমরা এখন কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও। বাকি নেতুবাবু, নেতুবাবুর মা, নেতুবাবুর জেঠু সবাই ভালো আছে। প্রত্যেক দিনের মতো আজকেও নেতুবাবুকে নিয়ে পড়াতে বসিয়েছি। তো নেতুবাবুর মা এদিকে এই শাকটা দিয়ে বললো, মেজদি একটু কেটে দাও তো এখন ওকে শাকটা একটু কেটে দিচ্ছি। আজকে সকালে ও আমার জন্য রান্নাবান্না করছে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, তারপর আমাদের একটু বেরোনোর আছে। তো দেখা যাক কতক্ষণে আমরা বেরোতে পারি। তবে শাকটা কাটা হয়ে গেছে, নেতুর মাকে আগে দিয়ে দিলাম। বেশ খানিকটা গোটা মুগ অনেক দিন ধরে পড়ে আছে, তো কালকে রাত্রে বেশ খানিকটা ডাল আমি ভিজিয়েও রেখেছি। তো এই ডালটা আমি কিনেছিলাম বহরমপুরের সমবায়িকার থেকে। সমবায়িকার এই ডালগুলো না খুব একটা ভালো হয় না, অন্য অন্য ডাল বেশ ভালো হয়, কিন্তু গোটা মুগটা দেখেছি বাইরে দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলোই একটু বেশি ভালো হয়। তো ভাবলাম ভিজিয়ে দিই, খাওয়া হবে। আগে তো এই খাবারটা মাঝে মধ্যেই খেতাম, কিন্তু এখন এই খাবারটা খাওয়াই হয় না। গোটা মুগ খাওয়া কিন্তু ভীষণ ভালো, জানো তো। আর যদি অঙ্কুরিত করে খাওয়া হয় তাহলে আরও বেশি ভালো হয়। তোমরা তো জানো আমি থাইরয়েডের ওষুধ খাই সকালবেলায়, তো যথারীতি আজকেও খেয়েছি। আগে আমি থাইরয়েডের ওষুধ খাওয়ার 40 মিনিট পরে খাবার খেতাম, যেমনটা আমাকে ডাক্তারবাবু বলেছিলেন। তবে তোমরা অনেকেই বলেছো যে 1 ঘন্টা পর খাবারটা খেলে বেশি ভালো হয়। আমি জানি না সেটা কতটা ঠিক বা ভুল, তবে আমি এখন 1 ঘন্টা পরেই কিন্তু খাবারটা খাই। তো এখন সকালের খাবার দাবারই রেডি করছি। নেতুবাবু এখনও নিচে পড়ছে, আর আমি ভাবলাম যে অনেকটা সময় হয়ে গেছে, তাই খাবারটা একটু রেডি করে নিই। তো সমস্ত কিছু একে একে কেটে নিয়েছি। আর আজকে নেতু পড়তে বসে সকালবেলায় এত ঝামেলা করছে, আমি আর পারছিলাম না, তাই ওর মাকে ডেকেছি। ওর মাও রেগে যাচ্ছে। আচ্ছা, আমার কাছে না একজন জানতে চেয়েছো আমার যে থাইরয়েডটা হয়েছে সেটা আমি কি করে বুঝতে পারলাম। আমি বোধহয় তোমাদের আগেও বলেছিলাম যে আমার 2018 সালে থাইরয়েডটা ধরা পড়ে। তো আমার না ভীষণ উইক লাগতো, হাত পা লেগে আসতো, মানে 5 মিনিটও বসে থাকতে পারতাম না। তার মধ্যেই মনে হতো যে পায়ে ঝিঝি লেগে গেছে। কিন্তু আমি কোনোদিনই এরকম ছিলাম না। আমি ঘরোয়া কাজ না করলেও বাইরে ভীষণ ছোটাছুটি করে বেড়াতাম, মানে আমি অতটা উইক মেয়ে ছিলাম না কখনোই। কিন্তু দেখতাম অল্পতেই না আমার কষ্ট হয়ে যায়, আমি হাঁপিয়ে যাই। 2018 সালে আমি বিলাসপুরে যাই, আর ওখানে গিয়ে না একটু শরীর খারাপ হয়, তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি আমাকে থাইরয়েডটা টেস্ট করতে বলেন, এবং তখনই আমার থাইরয়েডটা ধরা পড়ে। উনি আমাকে ওষুধও দিয়েছিলেন, তবে অনেকে বলেছিল যে থাইরয়েডের ওষুধ শুরু করলে আর ছাড়া যায় না। তো সেই জন্যে আমি ভয়ে ওষুধটা 1-2 দিন খেয়ে বন্ধ করে দিই। তারপর এই যে তোমাদের তো বলেছি 1 বছর আগে আমি আবার ওষুধটা শুরু করি। তো যাই হোক, যদি সেই রকম সমস্যা মনে হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবে, চেক আপ করিয়ে নেবে, টেস্ট করাবে। যদি সেরকম সমস্যা হয় কোনো ভয়ের কারণ নেই, ওষুধটা শুরু করবে। একটু বুঝে চললেই সব কিছু ঠিক থাকবে। তো যাই হোক, সকালে আজকে স্যালাড দিয়ে একদম মুড়ি মাখিয়ে নিয়েছি, আর ছোটিকে একটু দিয়ে গেলাম। আর এদিকে নেতুবাবুর জন্য একটু রাখলাম, কারণ এখনও নেতুবাবু পড়ছে, আর জানি না ও কতক্ষণ পড়বে। তো আমি এদিকে বসে পড়েছি মুড়িটা নিয়ে। কিছু করার নেই, আজকে ওকে পাশে রেখেই আমাকে খেতে হচ্ছে, কারণ সবসময় মায়া দয়া দেখালে হয় না, কিছু কিছু সময় একটু কঠোর হতে হয়। ও অবশ্য প্রত্যেক দিন সকালবেলায় খেয়েই পড়তে বসে, তো ওর পড়া হবে তারপরেই ওকে দেব। তবে আমি আজকে অনেক দিন পর মুড়িটা খেয়ে ভীষণ তৃপ্তি পেলাম। এই রকম করে মুড়ি মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। শীতকালে বেশি খাওয়া হয়, গরমের সময় অত কিছু পাওয়া যায় না। তো যাই হোক, এখনও নেতুবাবুকে আমি পড়াচ্ছি। তো ভাবলাম কি করব, এই নিম পাতার ডালগুলো নিয়ে এলাম, পাতাগুলো একটু ছাড়িয়ে রাখি। নেতুকে আজকে এতক্ষণ বসিয়ে রাখার একটাই কারণ, ও এত চঞ্চল, ও না যে কোনো কথার গুরুত্ব ভীষণ কম দেয়। ওকে যদি কিছু বলা হয় ও সেটা বুঝতেই চায় না, শুনতেই চায় না। তো আমার কথাটা ওর কানে যতক্ষণ না ঢুকছে ততক্ষণ আজকে আমি ওকে ছাড়বো না। সকালবেলায় ও ক খ লিখেছে, তারপর অ লিখতে বলেছি, অ লিখেছে। তো দীর্ঘইটা আমি ওকে একটু ভালো করে লিখতে বলেছি, তো ও কিছুতেই দীর্ঘইটাকে ভালো করে লেখে না। তোমরা হয়তো অনেকেই দেখেছো, নেতুর হাতের লেখা কিন্তু যথেষ্ট ভালো। আর ইদানিং ও না ভীষণ দুষ্টামি করে, মানে যে লেখাগুলো ও খুব ভালো করে লিখতে পারতো সেগুলোও ভালো করে লিখতে চায় না, শুধুমাত্র দুষ্টামি বুদ্ধির জন্য। তো আজকে আমি ওকে বলেছি যে তুমি একটু দীর্ঘইটাকে ভালো করে লেখো। ওকে দাগ টেনে দিচ্ছি যতবার স্লেটে, ততবার ও আমাকে পুরো স্লেট ভর্তি করে দীর্ঘই লিখে দিচ্ছে। বলতে পারো খুব বেশি বেশি 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে ওর স্লেট ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘও দীর্ঘের মতো হচ্ছে না।
তো যতক্ষণ আমার কথাটা ওর কানে না যাচ্ছে ততক্ষণ আমি ওকে বসিয়ে রাখবো। সকালবেলায় তো বললাম নাজিরপুরে যাওয়ার কথা ছিল, আমি ছোটিকে বললাম এই মুহূর্তে নাজিরপুরে যাওয়া হচ্ছে না। ও যতক্ষণ না দীর্ঘই লিখছে আর আমাকে ঠিকঠাক করে দীর্ঘই লিখে দেখাচ্ছে ততক্ষণ আমিও উঠবো না, ও উঠবে না। প্রয়োজন পড়লে বিকালবেলাতে যাব, তবে যাওয়াটাও ভীষণ দরকার। তবে জানো তো, ও যে দীর্ঘই লিখতে পারছে না তার জন্যে আমি ওকে কিছু বলিনি। আমার খারাপ লেগেছে সামনের মানুষটা যে ওকে একটা কথা বলছে সেই কথার ও গুরুত্বই দিচ্ছে না। আর যতক্ষণ পর্যন্ত না ও গুরুত্ব দেবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে ছাড়বো না, এটাই আমি ভেবে রেখেছিলাম আর আমি করেছিও তাই। তো ও লিখে গেছে, আমি স্লেট মুছেছি, ওকে আবার দাগ টেনে দিয়েছি, এই করে করে 1:30 বাজে এখন। তো অবশেষে ও আমাকে ঠিকঠাক করে দীর্ঘই লিখে দেখিয়েছে, তারপর ও ঘরে গেছে। একটা বাচ্চার শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষাগুলোও দরকার। কোন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কোন মানুষকে কতটা গুরুত্ব দিতে হবে সেটাও শেখানোটা খুবই দরকার। তো সেই জন্যেই নেতুকে এতক্ষণ আমি বসিয়ে রেখেছি। জানি না কতটা ওকে শেখাতে পেরেছি, তবে আমার মতন করে আমি চেষ্টা সবসময় করি। যাই হোক, সকাল থেকে অনেক যুদ্ধ চলল ওর সাথে আমারও মাথায় ভীষণ যন্ত্রণা করছিল। মাঝে একটু চাও খেয়ে নিয়েছিলাম আর এখন রান্নাঘরের টুকিটাকি কাজকর্মগুলো একটু করছি। যদিও আজকে সকালে তেমন কিছু বানাইনি, তাই খুব বেশি বাসনও হয়নি, তবে যে কটা বাসন হয়েছিল সেগুলোকে ধুয়ে এখন এই মুগ ডালটা ভাবছি একটুখানি কাপড়ে মুড়ে রাখি। যদি অঙ্কুরিত হয় তাহলে ভালোই হবে, তবে জানো তো অঙ্কুরিত হয়নি আর এই মুগ ডালটা আমি খেতেও পারিনি, আমাকে পরে ফেলেই দিতে হয়েছিল। বেশিরভাগ মুগ ডালই পচে গেছে, তো সেই জন্যেই ফেলে দিতে হয়েছিল আর খুব বাজে একটা গন্ধ হয়ে গেছিলো। তো ওদিকে ছোটি আবার আমাকে ভাত খাওয়ার জন্য ডাকছে। আমি ভেবেছিলাম একবারে স্নান করে খাবো, তবে ছোটি বলছে আগে খেয়ে নাও। সেই জন্যে আমিও ভাবলাম ঠিক আছে পরে স্নানটা করে নেব, এখন খাওয়া দাওয়াটাই সেরে নিই। তো একটা আম কেটে নিয়ে এখন আমি চলে এলাম ছোটির ঘরে। ওদিকে ছোটি ভাত বাড়া হয়ে গেছে আর এদিকে নেতুবাবুর জন্য ভাত মেখেও রেখেছে। আজকে ছোটি ডিমের ঝোল রান্না করেছে, কালকেই তো রান্না করার কথা ছিল, তো সেই ডিমের ঝোলটা আজকে করেছে। আর ডিমের ঝোল রান্না করলেই তো ও আমাকে দেয়। তো সকালবেলায় ও বললো মেজদি তোমার আর ভাত রান্না করতে হবে না, আমার কাছেই খেয়ে নিও। তো তখন তো ভেবেছিলাম আমরা বেরোবো। তো এখন ছোটি আমাকে জিজ্ঞেস করছে কখন যাব। তো জানি না কখন যাব, আপাতত খাওয়া দাওয়া করে কাজকর্ম গোটাই, তারপর দেখছি কটায় যাই। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি ঘরে আর আজকের খাবারটা ভীষণ তৃপ্তি করে খেলাম। ডিমের ঝোল খেতে আমি ভালোবাসি, সেই সাথে ছোটির হাতের ডিমের ঝোল তো আমার খুবই ভালো লাগে খেতে। তো আজকেও ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর এখন ঘরে এসে প্রথমে বালতি আর জগটাকেও একটু মেজে নিচ্ছি। আমাকে দিদি বলেছে যে প্লাস্টিকের জগ ব্যবহার না করতে, কিন্তু কি বলতো, আমি না একটা তামার জগ কিনেছিলাম, সেই তামার জগটা আমি আবার মাকে দিয়ে দিয়েছি। আমার ব্যবহার করতে খুব একটা ভালো লাগেনি। আর কাচের জগ ব্যবহার করা যায়, তবে এখন বাড়িতে যদি কাচের জগ আনি না তাহলে কখন যে ভেঙে যাবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্যে কিছুদিন অন্তত আমাকে এগুলো ব্যবহার করতেই হবে। যখন নিজের একটা আস্থানা হবে তখন চেষ্টা করব সব ঠিকঠাক করে করার, তবে জানি না সেই দিন কবে আসবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই দিনটাও যেন খুব তাড়াতাড়ি আসে। এদিকে দেখছি ট্যাপটা দিয়ে খুব একটা ভালো জল পড়ছে না, সেই জন্যে খুলে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বর্তমানে যে জলটা উঠছে সেটা যে কী পরিমাণে ঘোলা সেটা হয়তো এই জলটা দেখে তোমরা বুঝতে পারবে না। ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে জলটা ঠিক হবে, তবে না, এত দিন হয়ে গেল কোনো পরিবর্তন নেই, এখনও ঘোলা জলই উঠছে। তো মণ্ডলবাবু তো বলতেই থাকে বাড়িতে আসার পর ও আবার নতুন করে ওই বোরিংটাকে তুলে আবার বোরিং করবে। তো দেখা যাক কি করা হয়। তো আপাতত ঘরটার মুছে আমি একবারে স্নানটা সেরে এলাম। আজকে সকালে স্নানও করিনি। নিম পাতাগুলো তো রোদে দিয়েছিলাম, প্রথমে রান্নাঘরের সামনে দিয়েছিলাম, ওখানে রোদটা চলে যাওয়ার পরে গোলার ওপরে দিয়েছিলাম, তবে এখন নামিয়ে নিচ্ছি, কারণ ওই দড়িতে জামাকাপড়গুলো মিললে না তখন নিম পাতার ঝুড়িটা পড়ে যেতে পারে। আর আজকে তেমন রোদও নেই, এখন জামাকাপড়গুলো দিচ্ছি শুধুমাত্র একটু জল ঝরানোর জন্যে। আজকে নেতুবাবুর সাথে সাথে আমারও গোটা দিনটা কেমন গোলমাল হয়ে গেছে। জামাকাপড়টা সকালে কেচে দিলে ভালো হতো, তো সকালে যেহেতু বসে পড়েছিলাম পড়াতে তাই আর কাচা হয়নি। তবে এদিকে দেখছি ভীষণ মেঘ করেছে, তো কালকের কিছু জামাকাপড় ছিল সেগুলো আমি আবার ছাদে মেলে দিয়ে গেছিলাম। এখন এই জামাকাপড়গুলো একটু তুলে নিয়ে যাই, এগুলো শুকিয়ে গেছে। আজকাল তো একদিনে জামাকাপড় শোকাচ্ছেই না। তবে জানো তো, আমার এই বিছানার চাদরটা না আমার খুব একটা পছন্দ হয়নি, কেন যে কিনলাম। বাকি দুটো এখনও ব্যবহার করিনি, মানে এই যে এবার চৈত্র মাসের সেলের সময় কিনেছিলাম না, সেই বিছানার চাদরের কথাই বলছি।
তো জামাকাপড়গুলো তুলে নিয়ে নিচে এসে এক বালতি খাওয়ার জল নিয়ে এলাম। জলটা ঘরে থাকলে আর চিন্তা হবে না। তবে মনে হচ্ছে আমাদের আজকে আর নাজিরপুরে যাওয়া হবে না। যা মেঘ আকাশে জমেছে, ওই মেঘ মাথায় করে যাওয়া অসম্ভব, তাও আবার বাচ্চা নিয়ে। তো এইদিকে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে, তো সেই জন্যে এখন এই জামাকাপড়গুলো তুলেই ফেলছি। জামাকাপড়গুলো ঘরে রেখে আমি আবার একটু ছাদে এসেছি। কেমন কালো মেঘ জমেছে দেখো। আচ্ছা, আমাদের মনটা যদি এই আকাশের মতো হতো তাহলে কতই না ভালো হতো। এই দেখো না, আকাশে কেমন কালো মেঘ জমেছে। এই মেঘটাই যখন বৃষ্টি হয়ে ঝরে পড়বে তখন আবার সুন্দর নীল আকাশ দেখতে পাবো আমরা। আমাদের সাথেও যদি এমনটা হতো তাহলে কি ভালোই না হতো না। আমাদের মনের মধ্যেও তো কত মেঘ জমাট বাঁধে, কিন্তু সেই মেঘ বৃষ্টি হয়ে কখনো ঝরে পড়ে না, বরঞ্চ ধীরে ধীরে আরও মেঘ জমাট বাঁধতে থাকে। জানি না কবে বৃষ্টি হয়ে ঝরবে। তবে আমি এখন এসেছি ছাদে কালো মেঘ দেখতে নয়, এই যে পুদিনা পাতা নিতে। ভেবেছি আজকে একটু চিকেন করব, তো তার জন্যে খানিকটা পুদিনা পাতা নিয়ে যাই। পাতাগুলো বেশ ভালো হয়েছে, না খেলে নষ্টই হয়ে যাবে। তো সেই জন্যে ভাবলাম বৃষ্টি হওয়ার আগে পাতাগুলো নিয়ে ঘরে রেখে দিই। তবে কিছু ডাল দেখছি খারাপ হয়ে গেছে, সেগুলো একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি যাতে আবার নতুন করে হয়। তো বেশ খানিকটা নিয়ে নিয়েছি, এতটুকুতেই আমার হয়ে যাবে। তো চলো এখন নিচের দিকে যাই, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তবে খোলা আকাশে এই নিঃসঙ্গ পাখিটাকে দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল আমার মতো ও একা। আজকে সকাল থেকে যা যা পরিকল্পনা করেছিলাম তার কোনো কিছুই হয়নি। ভেবেছিলাম নাজিরপুরে যাব, সেটাও হলো না। সকালবেলায় আমি রান্নাবান্নাও করিনি। ফ্রিজ থেকে খানিকটা মাংস বের করে রাখলাম, রাতে রান্না করব। সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছি, তবে সেই মুহূর্তটাকে আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর তারপর থেকে এত কিছু চলল যে আমার আর ভিডিও করার মতন মানসিকতা ছিল না। আমার জায়গায় হয়তো আজ অন্য কোনো মেয়ে থাকলে ভিডিওই করতে পারতো না, কারণ এই মুহূর্তে আমার মানসিক অবস্থা এতটাই খারাপ, আমি হয়তো তোমাদেরকে বোঝাতেও পারবো না যে আমার মানসিক অবস্থা এই মুহূর্তে কতটা খারাপ। যদিও আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই হয়তো কথাগুলো বলতে পারছি তোমাদের। সেই মুহূর্তে আমার একটা কথাই মনে হলো যে আমি যে কাজটা করছি সকাল থেকে, আমি যে ভিডিওটা করেছি, এটা আমার একটা ভালো লাগা ভালোবাসার জায়গা। তাহলে আমি কেন অন্যের জন্য আমার কাজের ক্ষতি করব? তো সেই মানসিকতা থেকেই আমি ভিডিওটা করে রেখেছি। সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত দিনটা এক প্রকার কাটলো, কিন্তু সন্ধ্যার সময় বাড়িতে এমন ঝড় উঠল, সেই ঝড়ে আমার ভেতরটা আজকে পুরো তছনছ করে দিয়েছে। লাস্ট কয়েক বছর ধরে মনের ভেতরে জমে থাকা খারাপ লাগাগুলোকে একটু একটু করে দূর করার চেষ্টা করছিলাম। বাড়িতে আসার পরে সেই চেষ্টাটা আরও বেশি করে শুরু করেছিলাম, কিন্তু আমরা সবসময় যেটা ভাবি বলি না, সেটা হয় না। সেই খারাপ লাগাগুলো দিন প্রতিদিন আরও বেশি বাড়তে থাকে। আমরা যেমনটা ভাবি, আমাদের সামনের মানুষটা কখনো তেমন ভাবে না। তো সেই জন্যে খারাপ লাগাগুলো আরও অনেক বেশি বেড়ে যায়, আর সেটা এক সময় হয়তো বিরাট আকার ধারণ করে। তো সেই রকমই আজকে একটা ঘটনা ঘটে। সন্ধ্যাবেলায় আজকে আমার শাশুড়ি মায়ের সাথে ছুটির বাগবচসা শুরু হয়, আর তারপর ধীরে ধীরে সেটা আমি পর্যন্ত পৌঁছাই। যখন আমি বাড়িতে এসে থাকার সিদ্ধান্ত নিই, তখন নিজেকে একটা কথা বলেছিলাম যে যা করছে করুক, আমি আর কাউকে কিছু বলবো না, চেষ্টা করব চুপ থাকার। চোখ আছে দেখব, কান আছে শুনবো, কিন্তু সেটা একটা সময় পর্যন্ত সহ্য করা যায়। কিছু কিছু সময় না সেই জিনিসগুলোকে আর সহ্য করা যায় না, তো মুখ খুলতেই হয়। তো যাই হোক, আমি আজকে মুখ খুলেছি, আর সেটা হয়তো কিছু ক্ষেত্রে ভালো হয়েছে, কিছু ক্ষেত্রে খারাপ হয়েছে। ভেতরে তো অনেক খারাপ লাগা ছিল, এমন অনেক আরও খারাপ লাগা তৈরি হয়েছে যেগুলো হয়তো আমি কল্পনাও করিনি। কয়েকদিন আগেই বোধহয় আমি তোমাদের বলছিলাম, আমার হাজব্যান্ডকে তার মা জন্ম দিয়েছে বলেই তার মায়ের প্রতি আমি যতটুকু যা পারি দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করি। কিন্তু জানি না আজকের পরে সেই কর্তব্য বোধটুকুও আমার মধ্যে কাজ করবে কিনা। সত্যি সেটা নিয়ে আমার নিজেরও সংশয় আছে, কারণ আজকে উনি যে ধরনের কথাবার্তা বলেছেন সেগুলো সত্যিই আমি কখনো ওনার কাছ থেকে আশা করিনি। যদিও এর থেকে অনেক জঘন্য কথাবার্তা আমি শুনেছি, কিন্তু সেটা আমাকে নিয়ে বলেছেন, আমার পরিবার নিয়ে নয়। তবে এটা খুব সত্যি কথা যে আমার এটা দুর্ভাগ্য যে ওনার মতো একটা শাশুড়ি আমি পেয়েছি, আর ওনারও এটা দুর্ভাগ্য যে আমার মতন বৌমা উনি পেয়েছেন। তবে ওনার মতো মানসিকতা সম্পন্ন মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। অনেকের বাড়িতে অনেক রকম সমস্যা শুনেছি, কিন্তু নিজের বাড়িতে যে সমস্যাটা আমি দিনের পর দিন ফেস করছি সেই রকম সমস্যা আমি কখনো শুনিনি।
যাই হোক, সেই সমস্যাগুলো হয়তো আমি এখানে তোমাদের বলতেও চাই না, বলতে পারবোও না। তবে যদি কোনো দিন বাধ্য করে অবশ্যই বলবো, তবে এই মুহূর্তে বলবো না। শুধু এতটুকুই বলবো যে আমার শাশুড়ি মা সবসময় চান যে সবাই যেন ওনাকে গুরুত্ব দেন। বৌমাদের সাথে বৌমাদের মিল ওনার খুব একটা চোখে সহ্য হয় না। আমার বড় জায়ের সাথে যখন আমার মিল ছিল তখনও ওনার ভালো লাগতো না। এখন যখন ছোট জায়ের সাথে মিল, সেটাও হয়তো ওনার কোথাও না কোথাও খারাপ লাগে। উনি সবসময় চান যে বৌমাদের সঙ্গে বৌমাদের ঝামেলাটা লেগে থাকুক। এটা আমি বলার জন্য বলছি না, এত বছর ধরে এটা আমি নোটিস করেছি। উনি কোনোদিন বাড়িতে কোনো সমস্যা মেটানোর চেষ্টা করেননি, বরঞ্চ আরও সমস্যা বাড়িয়েছেন। আমাদের সমাজে চারপাশে যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু শুধুমাত্র খারাপ মানুষদের জন্যে ঘটে না, ভালো মানুষদের জন্যেও ঘটে। এমন অনেক ভালো মানুষ আছে যাদেরকে ঈশ্বর এতটাই ভালো করে পাঠিয়েছেন যে তারা চোখের সামনে অন্যায় দেখলেও না চোখটা বন্ধ করে থাকেন। সব সময় চুপ থাকাটা কিন্তু ঠিক নয়, কিছু কিছু সময় মুখটা খোলারও প্রয়োজন আছে। আর কিছু মানুষ মনে করে আমি কেন আমার মুখটা খুলবো, আমি কেন খারাপ হতে যাব, যেখানে যা হচ্ছে হোক না, আমার সঙ্গে তো সম্পর্ক খারাপ হয়ে যাবে কিছু বললে। তবে দিনের পর দিন এভাবে সমাজটা যে কতটা কলুষিত হচ্ছে সেটা আশা করি এই আরজি করের ঘটনাটাকেই দেখো, এটা দেখেই তো বুঝতে পারছো। শ্বশুরবাড়িতে শুধুমাত্র সত্যি কথা বলার জন্যে শাস্তি পেয়েছি সবসময়। তবে প্রথম প্রথম সেই বিষয়টা নিয়ে খুব খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না। মন খারাপ হয় না বলবো না, আজও মন খারাপ হয়েছে। তবে তাই বলে যে রান্না খাওয়া বন্ধ করে মন খারাপ করে শুয়ে থাকবো, না না। চোরের ওপর রাগ করে কলার পাতায় ভাত আর আমি খাবো না, অনেক খেয়েছি, সেসব দিন অনেক কাটিয়ে এসেছি। তবে আজকে আমি যখন রান্নার জোগাড় করছিলাম তখন না আমি একটু কান্না করছিলাম। সত্যিই আজকে খুব খারাপ লাগছিল আমার। আসলে যেদিন এ বাড়িতে পা রেখেছিলাম সেদিন কিন্তু এই বাড়িটাকে আর বাড়ির মানুষগুলোকে আমি নিজের করেই নিয়েছিলাম। অনেকে দেখবে শ্বশুর শাশুড়িকে মা বাবা বলতে পারে না, আমি কিন্তু প্রথম দিন থেকে ওনাদেরকে মা বাবা ভেবেও নিয়েছিলাম আর মা বাবা বলেই ডেকেছি। কিন্তু সেই ডাকের বা সেই সম্পর্কের মূল্য আমি কোথাও না কোথাও পাইনি। তো যাই হোক, সেটাই ভেবে কান্না পাচ্ছিল যে আমি কাদেরকে নিজের ভেবেছি। এদের মতো মানুষ সত্যি কি নিজের হতে পারে? এরা শুধুমাত্র নিজেরটুকুই বোঝে। তো আমি যখন কান্না করছিলাম তখন আমার কাছে নেতুবাবু আসে, তখন আমি পেঁয়াজ কাটছিলাম। আমি অনেক চেষ্টা করছিলাম ওর সামনে আমার চোখের জল আটকানোর, কিন্তু জানি না কেন আমি পারছিলাম না। তো আমাকে বারবার জিজ্ঞেস করছে যে মা তোমার চোখে জল কেন? আমি বলছি বাবা পেঁয়াজ কাটছি তো সেই জন্যে। আর ও যখনই ওই কথাটা বলেছে না তখন আমার ভিতর থেকে আরও মনে হচ্ছে কষ্টগুলো বেরিয়ে আসছে। আমি ওকে বললাম তুমি ঘরে যাও, মায়ের কাছে গিয়ে খেলা করো। তো যাওয়ার পরে সত্যিই আমার আরও বেশি বেশি কান্না পাচ্ছিল। ও আবার আমার কাছে আসে, এসে আমাকে বলছে যে মা তোমার মন খারাপ? আমি বললাম হ্যাঁ, জেঠুর জন্য একটু মন খারাপ করছে। আমাকে কি বললো জানো? আমাকে বলছে আমার বাবাও তো বাড়িতে নেই, আমার তো মন খারাপ করছে না, তুমি মন খারাপ করো না, জেঠু পুজোর সময় চলে আসবে, আমার বাবাও আসবে। আর তারপর কি বললো জানো? আমি তো আছি, তুমি একদম মন খারাপ করবে না। ওর এই কথাটা শুনে জানি না কেন ভেতর থেকে না কষ্টগুলো মনে হচ্ছে, আমি ঠিক বোঝাতে পারবো না যে আমার কীরকম ফিলিংস হচ্ছিল। তবে ওকে জড়িয়ে ধরে সত্যিই আমি আজকে খুব কেঁদেছি। আজ অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, তাও জানি না কেন কথাগুলো বলতে গিয়ে আমার সত্যিই কষ্ট হচ্ছে। আমার কষ্ট হয় এটা ভেবে যে আমি যেমনটা চেয়েছি জীবনে তেমনটা আমি সত্যি পাইনি। যাই হোক, সব চাওয়া পাওয়া হয় না। তবে একটা বিষয় এখনও চাই, নেতুবাবু যেন ছোটই থাকে, ও যেন বড় না হয়ে যায়। তবে এটা খুব সত্যি কথা, একমাত্র আমার হাজবেন্ডের জন্যেই আমার সংসারটা টিকলো। ও প্রথম থেকে আমাকে একটা কথাই বলেছে, নিজের মতো থাকো। কিন্তু আমি না কখনো নিজের মতো থাকতে পারিনি, কারণ আমার সবার সঙ্গে থাকতে, সবার সঙ্গে মিশতে খুব ভালো লাগে। আর সেই জন্যেই হয়তো আমি এত সমস্যার সম্মুখীন হয়েছি। তবে আজকে থেকে আবারও চেষ্টা করব নিজেকে একটু গুটিয়ে নেওয়ার। তবে হ্যাঁ, এটা আমি কখনোই বলি না যে আমি ভালো সবাই খারাপ। আমি বরঞ্চ এটা স্বীকার করেই নিয়েছি যে আমি খারাপ, পৃথিবীর সবাই ভালো। তবে কি জানো তো, কোনো বিষয়ে যদি 19-20 হয় তাহলে সেই বিষয়টাকে মানিয়ে নেওয়া যায়, কিন্তু কোনো বিষয়ে যদি 9 আর 200 হয়ে যায় তাহলে সেই বিষয়টাকে আর মানিয়ে নেওয়া যায় না। ভেবেছিলাম আজকের বিষয়টা তোমাদের জানাবো না, কিন্তু পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, বিষয়টা তোমাদের জানানোই উচিত, যেহেতু তোমরা আমাকে প্রত্যেক দিন দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না হয়ে গেছে, এক থালা ভাত বেড়ে নিয়ে খেতেও বসে পড়েছি।
তবে আমাকে দেখে মনে হচ্ছে বাড়িতে এত কিছু হয়েছে, কি শান্তিতে বসে খাচ্ছি না আমি। আসলে এতদিনে আমি একটা কথা বুঝে গেছি যে আমি রাগ করে থাকি, যাই করি না কেন আমায় কেউ খেতে বলবে না, আমার খাবারটা আমাকেই জোগাড় করতে হবে, তো আমাকে খাওয়াতে হবে, আমার রাগটা আমাকেই ভাঙাতে হবে, তো আমার জন্যে আমিই আছি। তো সেই জন্যে নিজের সম্পূর্ণ দায়িত্বটা আমি নিজে নিয়েছি, নিজেকে কি করে ভালো রাখবো, নিজেকে কি করে ঠিক রাখবো, কারণ আমি ঠিক না থাকলে ওদিকে আমার হাজব্যান্ডও ঠিক থাকতে পারবে না। তো আমার সাথে সাথে ওকে ঠিক রাখার দায়িত্বটাও আমার। ভেবেছিলাম আজকের ঘটনাটা তোমাদেরকে জানাবো না, কিন্তু তারপর মনে হলো প্রথম থেকে যখন সব কিছু জানিয়ে এসেছি এই ঘটনাটাও জানার দরকার আছে, কারণ আজকের ঘটনার উপরে অনেক কিছু নির্ভর করছে, আমার জীবন ধারণের ধরনটাও অনেকটা হয়তো পাল্টে যেতে পারে, সেই জন্যেই জানানো। একেতেই আরজিকরের ঘটনাটা জানার পর থেকে ভীষণভাবে ডিস্টার্ব ছিলাম, ওই সমস্ত চিন্তাভাবনাই মাথার মধ্যে ঘুরছিল। তার উপরে এই ঘটনাটা না চাইতেও আমার উপরে অনেকটা প্রভাব ফেলেছে, যার জন্যে কাজের প্রতিও আমার ঠিকঠাক মন বসাতে পারছি না, ভিডিও করতেও খুব একটা ইচ্ছে করছে না, বা করলেও এডিট করতে ভালো লাগছে না। তো এইরকম করেই দিন কাটছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার সমস্ত কাজকর্ম ঠিকঠাক করব, ঠিকঠাক টাইমে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।